নিউজিল্যান্ডের উত্তর দিকে এই যে রেড এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই নিউজিল্যান্ডের প্রায় 76% পপুলেশন বসবাস করে। আর বাকি যে 80% অংশটাকে দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটাই ফাঁকা থাকে। প্রশ্ন হলো কেন? এটা হলো অস্ট্রেলিয়া, আর অস্ট্রেলিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর এই দেশটা হচ্ছে নিউজিল্যান্ড। সবুজ পাহাড়, নীল লেক, বরফে ঢাকা পাহাড়ের চূড়া আর প্রশান্ত মহাসাগরের বিশাল বিশাল ঢেউ, সব মিলিয়ে পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ এই দেশটা। কিন্তু তারপরেও এই দেশটার প্রায় 80% এরিয়া খালি পড়ে আছে। আজকের দিনে নিউজিল্যান্ড ভীষণই উন্নত একটা দেশ, যেখানে ঝাঁ চকচকে রাস্তাঘাট, উন্নত ইনফ্রাস্ট্রাকচার এবং কোয়ালিটি অফ লাইফ সবকিছুই অ্যাভেলেবেল। আর যদি এরিয়া ওয়াইজ কম্প্যারিজন করতে চান, তাহলে নিউজিল্যান্ডের সাইজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের 3 গুণ। অথচ যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 10 কোটি মানুষ বসবাস করেন, সেখানে নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 50 লক্ষ। তো এখন প্রশ্ন হচ্ছে, নিউজিল্যান্ডে কেন এত কম জনসংখ্যা বসবাস করে? আর পুরো দেশটায় এতটা এলাকা খালি থাকা সত্ত্বেও কেন লোকজন শুধুমাত্র এই ছোট্ট জায়গাটুকুর মধ্যে বসবাস করছে? এর পেছনেই বা কি কারণ লুকিয়ে রয়েছে? আর ইতিহাস বলছে নিউজিল্যান্ডের যে জনসংখ্যা, তারা কিন্তু মোটেই সাদা চামড়ার ছিল না। কিন্তু আজকের দিনে দেশটার প্রায় 70% পপুলেশন সাদা চামড়ার। এই ট্রান্সফরমেশনটা কিভাবে হয়েছিল? কোথায় হারিয়ে গেল নিউজিল্যান্ডের সেই আদিবাসীরা? এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। তো চলুন শুরু করা যাক। নিউজিল্যান্ডের এই অদ্ভুত পপুলেশন প্যাটার্নটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে নিউজিল্যান্ডের ইতিহাস এবং জিওগ্রাফি। অফিসিয়াল ডেটা অনুযায়ী 1250 থেকে 1300 খ্রিস্টাব্দে মাউরি জনগোষ্ঠীর লোকজনেরা নিউজিল্যান্ড আবিষ্কার করেছিল। এই মাউরিরা অ্যাকচুয়ালি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে থাকা পলিনেশিয়ান আইল্যান্ডের বাসিন্দা। কিন্তু 1300 শতকের মাঝামাঝি সময়ে মাউরিরা তাদের এই পুরনো আইল্যান্ড ছেড়ে সমুদ্রপথে নিউজিল্যান্ডে এসে হাজির হয়। আর তারপর থেকেই তারা এখানে পাকাপাকিভাবে থেকে যায়। আর বলে দেই, এর আগে পর্যন্ত কিন্তু নিউজিল্যান্ডে কোনো মানুষের বসবাস ছিল না। তো এখন প্রশ্ন হচ্ছে, মাউরিরা হঠাৎ করে কেন তাদের পুরনো আইল্যান্ড ছেড়ে নিউজিল্যান্ডে চলে এসেছিল? দেখুন, এই বিষয়ে কোনো অফিসিয়াল ডেটা পাওয়া যায় না, তবে এখানকার যে লোককথা রয়েছে সেই মতে 1300 খ্রিস্টাব্দে নয়, বরং আজ থেকে প্রায় 1200 বছর আগে, অর্থাৎ 750 খ্রিস্টাব্দে কুপ নামে একজন মাউরি নেতা নিউজিল্যান্ড আবিষ্কার করেছিলেন। মাউরিরা বেসিক্যালি জেলে ছিল, আর পলিনেশিয়ান আইল্যান্ডের আশেপাশে সমুদ্রে মাছ ধরেই তাদের জীবন চলত। কিন্তু একটা সময় এই আইল্যান্ডের জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, ফলে এখানে খাদ্যের অভাব দেখা দেয়। মানুষ না খেয়ে মরতে শুরু করে। একে তো আইল্যান্ডের এরিয়াটা খুবই ছোট ছিল, তাই ফলমূলও তেমন পাওয়া যেত না। তাছাড়া এই এলাকায় প্রচুর পরিমাণে অক্টোপাসও ছিল, ফলে এই অক্টোপাসের কারণে মাছের পরিমাণও এই এলাকায় কমতে থাকে। আর এই ফুড ক্রাইসিসের হাত থেকে বাঁচার জন্যই এক প্রকার বাধ্য হয়ে মাউরি নেতা কুপ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে একটা নতুন আইল্যান্ড খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। তারা এমন একটা আইল্যান্ড খুঁজছিলেন যেখানে খাবার আর পানীয় জলের সাফিসিয়েন্ট সাপ্লাই রয়েছে। আর বেশ কিছুদিন সমুদ্রে ঘুরতে ঘুরতে হঠাৎই তারা দূরে একটি পাহাড়ে ঘেরা আইল্যান্ড দেখতে পায়। এই আইল্যান্ডে পৌঁছে তারা দেখতে পান এখানে কোনো মানুষের বসতি নেই। চারিদিকে গাছ, ফুল, ফল, পশু পাখিরা নিরাপদে চড়ে বেড়াচ্ছে। আর এখানকার সমুদ্রে মাছের পরিমাণ অনেক বেশি ছিল। এই সময় কুপ তার কয়েকজন সঙ্গীদের নিয়ে এই আইল্যান্ডে থেকে যান, আর বাকিদের পলিনেশিয়ান আইল্যান্ডে পাঠিয়ে দেন এই নতুন দ্বীপটার ব্যাপারে খোঁজ দেওয়ার জন্য। আর এরপর থেকেই হাজার হাজার মাউরি লোকেরা এখানে এসে থাকতে শুরু করেন। মাউরি লোকেরা এই আইল্যান্ডের নাম দিয়েছিলেন আওটিওরোয়া, মানে লম্বা সাদা মেঘের দেশ। আর এরপর থেকেই আগামী প্রায় বেশ কয়েকশো বছর ধরে তারা এখানে খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। বাইরের দুনিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। তাদের অস্তিত্বের ব্যাপারে বাইরের দুনিয়ার কেউ জানতও না, তাই তাদের কোনো শত্রুর ভয় ছিল না। তাদের জীবন ছিল শান্তিপূর্ণ। কিন্তু খুব তাড়াতাড়ি তাদের এই ভালো দিনের মেয়াদ শেষ হতে চলেছিল। সময়টা ছিল 1642। ডাচ নাবিক আবেল তাসমান ইউরোপ থেকে জাহাজে করে সমুদ্রের বুকে নতুন দ্বীপের অনুসন্ধান করতে বেরিয়েছিল। জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগর ঘুরতে ঘুরতে তারা একটা আইল্যান্ডের সামনে এসে হাজির হয়। আর আবেল তাসমান এই নতুন দ্বীপের নাম দেন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই মাউরি জনগণ তাদের উপর হামলা করে দেয়। আবেল তার দলবল নিয়ে সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। কিন্তু এই খবর
অল্প সময়ের মধ্যেই গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে যে প্রশান্ত মহাসাগরে পাহাড়ে ঘেরা একটা বিশাল বড় আইল্যান্ড রয়েছে। আর এরই প্রায় 100 বছর পর 1769 খ্রিস্টাব্দে ইংরেজ নাবিক জেমস কুক তার দলবল নিয়ে এই আইল্যান্ডে এসে হাজির হন। নিউজিল্যান্ডের উপকূলে নামতেই লোকাল মাউরিদের সাথে তাদের বিশাল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে অনেক মাউরি মারা গিয়েছিলেন, আর পরিস্থিতি খারাপ দেখে শেষে জেমস কুক তার দলবল নিয়ে ইউরোপে পালিয়ে আসেন। কিন্তু এত কম সময়ের মধ্যেই কুক এই নিউজিল্যান্ডের একটা প্রপার ম্যাপ তৈরি করে ফেলেছিলেন। আর এই ম্যাপ ফলো করেই 1800 শতকে বহু ইউরোপীয়রা নিউজিল্যান্ডে এসেছিল। তবে তারা এবার এসে কোনো যুদ্ধ করেনি, তারা একেবারে স্মার্টলি মাউরিদের সঙ্গে ডিল শুরু করে। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সাহেবী কালচারের লোভ দেখিয়ে প্রথমে ইংরেজরা নিউজিল্যান্ডে একটা পোর্ট তৈরি করে, আর এরপর ধীরে ধীরে 100 বছরের মধ্যেই ইংরেজরা এই পুরো নিউজিল্যান্ডকে কবজা করে ফেলে। 1840 সালের 6 ফেব্রুয়ারি ইংরেজ অফিসার এবং মাউরি লিডারদের মধ্যে একটা চুক্তি হয়, ট্রিটি অফ ওয়াইতাঙ্গি। আর এই চুক্তি অনুযায়ী মাউরিরা কিছু শর্তের বিনিময়ে নিউজিল্যান্ডে তারা ইংরেজদের আধিপত্য স্বীকার করে নেয়। আর জানলে আশ্চর্য হবেন, যখন এই ট্রিটি হয়েছিল তখন নিউজিল্যান্ডে মাউরিদের জনসংখ্যা ছিল 2 লক্ষ। কিন্তু 1940 সাল আসতে আসতে তাদের জনসংখ্যা কমে হয়ে যায় মাত্র 40,000। মাউরিদের জনসংখ্যায় যে হুট করে এতটা কমে গেল, এর পেছনে প্রধানত দুটো কারণ ছিল। প্রথম কারণটা হলো মারণ রোগ। ইউরোপীয় ইংরেজরা যখন নিউজিল্যান্ডে এসেছিল তখন তারা সঙ্গে করে হুপিং কাশি, গুটি বসন্ত, হাম, যক্ষা, টাইফয়েডের মতো ছোঁয়াচে রোগ নিয়ে এসেছিল। এই রোগগুলো ইউরোপে খুব কমন ছিল, কিন্তু নিউজিল্যান্ডে এটা একেবারেই নতুন ছিল। মাউরিদের শরীরে এই রোগগুলোর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি ছিল না, এমনকি তাদের কাছে কোনো ওষুধও ছিল না। এই সো কল্ড ইংরেজ সভ্যদের কাছে এই রোগগুলোর ওষুধ ছিল, কিন্তু তারা সেই ওষুধ মাউরিদের দেয়নি, যাতে তারা রোগে আক্রান্ত হয়ে মারা যায় আর এই পুরো আইল্যান্ডে ইংরেজরা কবজা করতে পারে। 18 থেকে 19 শতকের মধ্যে এই ধরনের মহামারীর জন্য মাউরির জনসংখ্যা মারাত্মকভাবে কমে যায়। অনেক মাউরি গ্রাম পুরোপুরি খালি হয়ে যায়। আর জনসংখ্যা কমার যে দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যুদ্ধ। 1840 সালে লোকাল মাউরিদের সাথে ইংরেজদের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী মাউরিরা তাদের নিজেদের জমি ব্যবহার করা এবং বিক্রি করার অধিকার পেয়েছিল। কিন্তু এই ট্রিটি স্বাক্ষর হওয়ার মাত্র 5 বছরের মধ্যেই ইংরেজরা বেআইনিভাবে মাউরিদের জমি দখল করতে শুরু করে। এরপরে 1845 সালে এই জমির দখল নিয়ে মাউরি এবং ইংরেজদের মধ্যে এক ভীষণ গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ প্রায় 40 বছর ধরে চলেছিল। এর ফলে মাউরি গোষ্ঠীর প্রচুর মানুষ মারা যান। মাউরির নেতারা আর কেউই বেঁচে ছিল না, পুরো ক্ষমতাই তখন ব্রিটিশদের হাতে চলে গিয়েছিল। তবে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা একটা জিনিস বুঝতে পেরেছিল, যদি তারা মাউরিদের তাদের অধিকার ফিরিয়ে না দেয় তাহলে নিউজিল্যান্ডে কখনোই দীর্ঘমেয়াদী শান্তি আসবে না। তারা আবারও যে কোনো সময় যুদ্ধের ডাক দেবে। আর এই সব কিছু মাথায় রেখেই 1881 সালে ইংরেজরা মাউরিদের ভোট দেওয়ার সুযোগ দেয়, এমনকি তাদের ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু নতুন কাজ শুরু করে। আর এরপর থেকেই মাউরি এবং ইংরেজরা শান্তিপূর্ণভাবে এই আইল্যান্ডে বসবাস শুরু করে। তবে এখানে ল্যান্ড ওনারশিপ নিয়ে এখনও মাঝে মধ্যেই ইংরেজ এবং মাউরিদের মধ্যে ঝামেলা হয়। আপনারা হয়তো দেখে থাকবেন, রিসেন্টলি একটা বিল পাস করা নিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টে এক মাউরি এমপির প্রোটেস্ট সোশ্যাল মিডিয়ায় ভীষণই ভাইরাল হয়েছিল। আর এই বিলটা বেসিক্যালি মাউরিদের অধিকারের অ্যাগেনস্টে ছিল। তবে এই সমস্ত ছোটখাটো সমস্যা বাদ দিয়ে আজকের দিনে নিউজিল্যান্ড খুবই একটা শান্তিপূর্ণ দেশ। এই তো গেল নিউজিল্যান্ডের ইতিহাস। চলুন এবার নিউজিল্যান্ডের জিওগ্রাফির ব্যাপারে আমরা জানি। নিউজিল্যান্ড দেশটার জিওগ্রাফি এই দেশটার কাছে সবথেকে বড় আশীর্বাদ, আবার কোনো কোনো সময় সবথেকে বড় অভিশাপ। নিউজিল্যান্ড যে দেশটা রয়েছে এটা মেইনলি দুটো বড় আইল্যান্ড আর কয়েকশো ছোট ছোট আইল্যান্ড নিয়ে গঠিত। দুটো মেইন আইল্যান্ড মানে উত্তর আইল্যান্ড এবং দক্ষিণ আইল্যান্ডের মাঝের আছে কুক স্ট্রেট, আর চারপাশে রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর। এবার আসি আমাদের ভিডিওর যে মেইন প্রশ্ন, যে নিউজিল্যান্ডের 80% এরিয়া কেন খালি পড়ে রয়েছে। নিউজিল্যান্ডের ম্যাপে দক্ষিণ দিকে যে বড় আইল্যান্ডটা রয়েছে, মানে এই যে রেড হাইলাইটেড এরিয়াটা, এখানে মানুষের বসবাস করা লিটারেলি ইম্পসিবল। এই পুরো আইল্যান্ডে পাহাড়, জঙ্গল আর লেক ছাড়া তেমন কিছুই নেই। ইভেন এক টুকরো উর্বর চাষের জমিও নেই। পাহাড়গুলো এতটাই দুর্গম যেখানে রাস্তার মতো একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাও সম্ভব হয়নি। এছাড়াও এখানে ঠান্ডা এতটাই বেশি যে সাধারণ মানুষের পক্ষে সার্ভাইভ করাটাও ভীষণই চ্যালেঞ্জিং। তবে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের এই অংশগুলোতে এখনো কিছু ট্রাইবাল গ্রুপ বসবাস করে, তবে এরাও কিন্তু স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করে না।
তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, কারণ এই নিউজিল্যান্ড দেশটা ভীষণই ভূমিকম্প প্রবণ। অনেক এলাকায় আবার আগ্নেয়গিরিও আছে, তাই এই জায়গাগুলোতে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে না, ফলে বেশিরভাগ এলাকায় খালি পড়ে থাকে। আপনাদেরকে বলেছি যে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 50 লক্ষ। এর মধ্যে প্রায় 40 লক্ষ মানে 80% মানুষ উত্তর আইল্যান্ডের এই সরু এরিয়াটার মধ্যে থাকেন। কারণটা হলো নিউজিল্যান্ডের বাকি এরিয়াগুলোর মতো এই জায়গাটা অতটা দুর্গম নয়। এখানে কোনো বিরাট উঁচু পাহাড় নেই, আবহাওয়া বেশ মনোরম। এই জায়গাটায় গ্রীষ্মকাল অনেকটা বেশি স্থায়ী হয়, সাথে এখানে বিশুদ্ধ জলের সাপ্লাই রয়েছে। মানে একটা বসতি গড়ে ওঠার জন্য যা কিছু বেসিক দরকার হয় তা সব কিছু এই এরিয়াতে পাওয়া যায়। আর নিউজিল্যান্ডের সবচেয়ে বড় বড় শহরগুলো এখানেই গড়ে উঠেছে। নিউজিল্যান্ডের সবথেকে বড় শহর হচ্ছে অকল্যান্ড, আর এই শহরে নিউজিল্যান্ডের প্রায় 50% পপুলেশন বসবাস করে। বাকিরা আশেপাশের অন্যান্য ছোট শহরগুলোতে থাকেন। আশা করি এতক্ষণে আপনারা নিউজিল্যান্ডের এই অদ্ভুত পপুলেশন প্যাটার্নের কারণটা বুঝতে পেরেছেন। এবার আপনাদের একটা শকিং জিনিস বলি, নিউজিল্যান্ড আকারে এত বড় হওয়া সত্ত্বেও এখানে মোট চাষযোগ্য জমির পরিমাণ কত জানেন? মাত্র 2%। এখানে বেশিরভাগ জমি অনুর্বর, শুকনো এবং পাহাড়ি এলাকার মধ্যে রয়েছে। কিন্তু তারপরেও এই 50 লক্ষ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ড সারা বিশ্বের 52তম বৃহত্তম অর্থনীতির দেশ। এই দেশটার প্রত্যেক জনসংখ্যার মাথাপিছু আয় ভারত এবং চীনের থেকেও কয়েক গুণ বেশি। আর এর পেছনে ছিল একটা প্রপার ভিশন এবং লং টার্ম প্ল্যানিং। নিউজিল্যান্ডের লোকজন খুব ভালোভাবেই জানতেন যে তাদের জিওগ্রাফি খুব একটা ভালো নয়, তাই এখানে চাষবাসও বেশি একটা হয় না। কিন্তু এখানকার 50% জমি পশুচারণের যোগ্য, তাই এখানকার জনসংখ্যা আজকের দিনে 50 লক্ষ হলেও গরু, ছাগল, ভেড়ার সংখ্যা প্রায় 3 কোটিরও বেশি। ভেড়ার মাংস আর ডেয়ারি প্রোডাক্ট রপ্তানি করে এরা প্রতি বছর $1 বিলিয়ন ইনকাম করে। 1881 সালের পর থেকে এখানে হিউজ পরিমাণে ডেভেলপমেন্ট শুরু হয়েছিল। রাস্তাঘাট থেকে শুরু করে বিরাট বিরাট বিল্ডিং, উন্নত ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় কোম্পানির পাওয়ার হাউস, কোয়ালিটি অফ লাইফ, আজকের দিনে সবকিছুই নিউজিল্যান্ডে অ্যাভেলেবেল। কিন্তু জানলে অবাক হবেন, এই দেশটার এখনো বেশিরভাগ এলাকায় আনটাচেবল। মানে নিউজিল্যান্ডের প্রায় 30% জমি প্রোটেক্টেড এরিয়া বা সংরক্ষিত জাতীয় উদ্যান। এই জঙ্গল পরিষ্কার করে এখানে বসতি স্থাপন করা আইনত অপরাধ। এবার প্রশ্ন হচ্ছে, নিউজিল্যান্ডের জনসংখ্যা এত কম কেন? দেখুন, 1800 শতকের পর থেকে যেমন ইউরোপীয়রা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেছে, তেমনি এখানকার যে আদিবাসীরা মানে মাওরিরা, তারা বিভিন্ন রোগের কারণে মারা গিয়েছিল। তাদের হিউজ পরিমাণে পপুলেশন কমে গিয়েছিল, তাই নিউজিল্যান্ডের জনসংখ্যা কোনোদিনই খুব একটা বেশি বেড়ে যায়নি। তার উপরে আবার 1840 সালে ইংরেজরা কালো চামড়ার মানুষদের এই দেশে আসা বন্ধ করে দিয়েছিল। এর ফলে নিউজিল্যান্ডের জনসংখ্যার বৃদ্ধি এক প্রকার থমকে গিয়েছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পলিসি তুলে দেওয়া হয় এবং নন হোয়াইটদেরও যোগ্যতার ভিত্তিতে নিউজিল্যান্ডে ইমিগ্রেশন দেওয়া হয়। আর এরপর থেকেই নিউজিল্যান্ডের জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। আজকের দিনে নিউজিল্যান্ডে 67% সাদা চামড়ার মানুষ বসবাস করেন, 17% মাওরি জনগোষ্ঠীর লোকজন বসবাস করেন, আর 16% এশিয়ান ও আফ্রিকান সহ অন্যান্য জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন। আজ বিশ্বের একটা অন্যতম শান্তিপূর্ণ এবং কম ঘনবসতিপূর্ণ দেশ নিউজিল্যান্ড। এখানে আপনি যেদিকেই তাকাবেন ফাঁকা পাহাড়ি রাস্তা, দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়া আর নীরব প্রকৃতি, দেখে মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্য। আর এই কারণে প্রতি বছর বহু বিদেশি পর্যটক নিউজিল্যান্ডে ঘুরতে যান, আর সেখান থেকেও নিউজিল্যান্ডের একটা হিউজ পরিমাণে আর্নিং হয়। নিউজিল্যান্ডের মতো অস্ট্রেলিয়ারও প্রায় 90% এরিয়া খালি পড়ে রয়েছে। কেন? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, আর আপনি দেখছিলেন রোমাঞ্চপিডিয়া। দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।